ইয়েমেনে মার্কিন হামলা অব্যাহত, আরও 16 জনের মৃত্যু। হাউথি নির্মূলে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের। চুক্তিতে রাজি না হলে ইরানেও সামরিক অভিযানের হুমকি। পুতিনের পর এবার জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ফোন আলাপ। আগের তিক্ত অভিজ্ঞতা ভুলে আলোচনা ফলপ্রসূ হওয়ার দাবি মার্কিন প্রেসিডেন্টের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি মার্জিয়া শ্রেয়া। গাজায় বিমান হামলার মধ্যেই নতুন করে আবারও স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। নেতানিয়াহু বাহিনীর বিমান হামলায় নারী ও শিশুসহ আরও 71 জন নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে ইরানের গণমাধ্যম জানায়, ইসরায়েলের হামলায় 2 দিনে উপত্যকাটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 970 জনে। এদিকে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বুধবারও বিক্ষোভ হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বর্বরতায় বিশ্বজুড়েই নিন্দার ঝড় বইছে। স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্কে ট্রাম্প ভবনের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র আখ্যা দিয়ে নেতানিয়াহুকে সমর্থন দেয় ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেন তারা। যুক্তরাষ্ট্রের পাশাপাশি এদিন বিক্ষোভ হয়েছে জেরুজালেমেও। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনের সামনে অবস্থান নেন হাজারো মানুষ। এছাড়াও প্রতিবাদ বিক্ষোভ হয়েছে স্পেন, লিবিয়া ও তিউনিসিয়ায়। অবিলম্বে গাজাবাসীদের উপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা। আমরা আরব নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা রাস্তায় নেমে আসুন, ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান, আপনাদের দায়িত্ব পালন করুন। দুর্ভিক্ষের প্রথম ধাপে প্রবেশ করেছে ফিলিস্তিনিরা। খাদ্য সংকটে 2 লাখের বেশি মানুষ। ত্রাণ প্রবেশ করতে না পারলে মানবিক বিপর্যয় আরও বাড়বে বলে সতর্ক করেছে জাতিসংঘ ও বিভিন্ন সংস্থা। পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামের অভাবে ভেঙে পড়েছে গাজার স্বাস্থ্য ব্যবস্থাও। প্রতিদিনই ভয়াবহ রূপ নিচ্ছে গাজার পরিস্থিতি। খাদ্য, পানি, জ্বালানি সবকিছুর সংকটে জর্জরিত উপত্যকার বাসিন্দারা। গাজার সরকারি গণমাধ্যমের প্রধান ইসমাইল থাওয়াবতে জানিয়েছেন, উপত্যকাটি আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষের প্রথম ধাপে প্রবেশ করেছে। তিনি জানান, গাজায় এখন কোনো খাদ্য নিরাপত্তা নেই। সমস্ত বাজার ফাঁকা, পাওয়া যাচ্ছে না নিত্য প্রয়োজনীয় পণ্য। খাদ্য সংকটের পাশাপাশি সুপেয় পানির সমস্যাও প্রকট আকার ধারণ করেছে। জ্বালানি না থাকায় বন্ধ হয়ে গেছে অনেকগুলো পানির কূপ। আর জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম জানিয়েছে, 2 মার্চের পর তারা গাজায় কোনো খাদ্য সহায়তা পাঠাতে পারেনি। ত্রাণের অভাবে বেশিরভাগ বেকারিও বন্ধ হয়ে গেছে, যার ফলে পাওয়া যাচ্ছে না ন্যূনতম খাদ্যদ্রব্য। গাজার অধিবাসীরা বলছেন, তারা প্রতিদিন ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছেন। আমি সৃষ্টিকর্তার শপথ করে বলছি, আমার খাবার কেনার কোনো সামর্থ্য নেই। এর মধ্যেও আমরা রোজা পালন করছি। গাজা উপত্যকায় ত্রাণ প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বুধবার এক বিবৃতিতে আন্তর্জাতিক সংস্থা জানায়, যদি উপত্যকাটিতে ত্রাণ প্রবেশ করতে না দেয়া হয় তবে দুর্ভিক্ষ আরও বড় আকার নেবে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। ইয়েমেনে হাউথিদের নির্মূলের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন ঘোষণার মধ্যেই রাজধানী সানা সহ একাধিক এলাকায় মার্কিন বিমান হামলায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এর আগে মার্কিন বিমানবাহী রণতরীতে হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি, যদিও এই দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউথিকে পুরোপুরি নির্মূল করার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন, হাউথিদের ওপর মার্কিন হামলা ভবিষ্যতে আরও ভয়াবহ রূপ নেবে। সামরিক সহায়তা বন্ধের অনুরোধ করে ইরানকে আবারও হাউথিদের সঙ্গত্যাগের আহ্বান জানান ট্রাম্প। দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামনে কোনোভাবেই টিকতে পারবে না বিদ্রোহীরা। মার্কিন প্রেসিডেন্টের এমন সতর্কবার্তার আগে কৃষ্ণ সাগরে অবস্থানরত মার্কিন রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানের ওপর একাধিক ক্রুজ মিসাইল ও ড্রোন হামলার দাবি করেছে হাউথি বিদ্রোহীরা। তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। তারা জানিয়েছে, বিদ্রোহীদের ছোড়া মিসাইল বা ড্রোন লক্ষ্যবস্তু থেকে প্রায় 160 কিলোমিটার দূরে আঘাত এনেছে। এছাড়া বেশিরভাগ ড্রোন প্রতিহতের দাবি করেছে যুক্তরাষ্ট্র। ইরানকে নতুন পারমাণবিক চুক্তির জন্য 2 মাসের সময়সীমা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম এক্সিওস জানিয়েছে, চুক্তি না হলে সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। এর মধ্যে ট্রাম্পের হুমকির পর পারমাণবিক বোমা তৈরির পক্ষে জনমত তৈরি হতে শুরু করেছে বলে জানিয়েছে আল জাজিরা। এর পদক্ষেপ পরমাণু আলোচনা এবং সংকটকে নতুন মাত্রায় নিয়ে যাবে বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
কিছুদিন আগে পরমাণু বিষয়ক আলোচনার প্রস্তাব নিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে একটি চিঠি পাঠিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চিঠি প্রত্যাখ্যান করেন খামেনি। এর জবাবে খামেনিকে 2 মাসের আলটিমেটাম দিলেন ট্রাম্প। গণমাধ্যম এক্সিওস জানায় 2 মাসের মধ্যে নতুন পারমাণবিক চুক্তি না হলে তেহরানের পারমাণবিক অবকাঠামোতে সামরিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। হয় চুক্তি নয় হামলার নীতি বেছে নিয়েছে ট্রাম্প প্রশাসন। এই পদক্ষেপের লক্ষ্য ইরানকে চাপ প্রয়োগ করা এবং পারমাণবিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করা বলে জানিয়েছে গণমাধ্যমটি। এদিকে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে ট্রাম্পের সাম্প্রতিক হুমকির পর পারমাণবিক অস্ত্র উৎপাদনের পক্ষে ইরানে আওয়াজ উঠতে শুরু করেছে। এর আগে ইরান তার আনুষ্ঠানিক অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে যে তারা কখনো পারমাণবিক বোমা তৈরির উদ্যোগ নেয়নি। তবে ট্রাম্পের কঠোর মনোভাবের কারণে দেশটির কিছু কঠোরপন্থী সদস্য আত্মরক্ষায় পারমাণবিক বোমা তৈরির পক্ষে অবস্থান নিচ্ছেন বলে জানায় গণমাধ্যমটি। গণমাধ্যমটি আরও জানায় এই পরিস্থিতিতে ইরানের ওপর আরও চাপ বেড়েছে, কারণ বিশ্বের বিভিন্ন দেশ বিশেষত ইউরোপীয় শক্তিগুলো দেশটির পারমাণবিক কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। তবে এসবের মধ্যে ইরান চীনের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে এবং রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করার দিকে আরও এগিয়ে যাচ্ছে। ফলে আন্তর্জাতিক চাপের মধ্যেও ইরান নিজেদের শক্তিশালী অবস্থান ধরে রাখার চেষ্টা করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। পুতিনের পর এবার জেলেনস্কির সঙ্গেও ফোন আলাপ বেশ ভালো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে আলোচনায় ট্রাম্প পুতিনের অবস্থান ব্যাখ্যা করেছেন। কিয়েভে বিদ্যুৎ ও পারমাণবিক কেন্দ্রগুলোতে যুক্তরাষ্ট্রের সরাসরি ভূমিকা নেওয়ার প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। এদিকে ফোন আলাপের মধ্যেই ইউক্রেনের রেলওয়ের জ্বালানি অবকাঠামোতে ভয়াবহ রুশ বোমা হামলায় 4 কর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোন আলাপের পরদিনই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগের তিক্ত অভিজ্ঞতার পর এবারের আলোচনা বেশ ভালো হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, রুশ ইউক্রেন ইস্যুতে সঠিক পথে এগোচ্ছে ওয়াশিংটন। হোয়াইট হাউস জানিয়েছে পুতিনের সঙ্গে ট্রাম্পের কী বিষয়ে কথা হয়েছে তা নিয়ে মূলত কথা বলেছেন দুই নেতা। ট্রাম্পের প্রস্তাবিত 30 দিনের যুদ্ধবিরতির বিষয়ে ইতিবাচক সাড়া দেওয়ার পাশাপাশি রুশ সামরিক বাহিনীকে ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় হামলা বন্ধের নির্দেশ দেন পুতিন। ইউক্রেনও পাল্টা হামলা বন্ধে রাজি হয়, তবে পুতিনের প্রতিশ্রুতি যথেষ্ট নয় বলে শঙ্কা প্রকাশ করেছেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্রকেই এই যুদ্ধবিরতির প্রধান পর্যবেক্ষক হওয়ার আহ্বান তার। ট্রাম্পের সঙ্গে আলোচনার পর যুদ্ধবিরতির জন্য ইউক্রেন তাদের শর্তের তালিকা তৈরি করছেন বলে জানান জেলেনস্কি। রাশিয়ার দখল করা অঞ্চল ফিরিয়ে আনা একটু কঠিন হবে, তবে আমরা ইউক্রেনের স্বার্থকে প্রাধান্য দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। সহজ হবে না। ট্রাম্পও জানেন এসব অঞ্চলের রুশ কর্তৃত্ব আমরা কখনোই মেনে নেইনি। জেলেনস্কির সঙ্গে ফোনালাপে ইউক্রেনের বিদ্যুৎ ও পারমাণবিক কেন্দ্রগুলোতে যুক্তরাষ্ট্রের সরাসরি ভূমিকা রাখার প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। এতে বিদ্যুৎ ও প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে ইউক্রেনের অবকাঠামো সুরক্ষিত রাখা সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি। তবে জেলেনস্কির দাবি, মার্কিন প্রেসিডেন্টকে তিনি শুধু আর্থিক সহায়তার কথা বলেছেন। এদিকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেনে যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ট্রাম্প জেলেনস্কির ফোনালাপের পরই ঘোষণা আসে বন্দি বিনিময়ের। সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় রাশিয়া 175 ইউক্রেনীয় সেনাকে মুক্তি দিয়েছে। এর বদলে মস্কো ফিরিয়ে এনেছে সমান সংখ্যক রুশ সেনা। এদিকে এই আলোচনার মধ্যে ইউক্রেনের রেল অবকাঠামোতে আবারও হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের রেল কর্তৃপক্ষ দাবি করেছে, স্থানীয় সময় বুধবার দ্বিতীয়বারের মতো নিপ্রো রেলে হামলা চালিয়েছে মস্কো। এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। নতুন মোড় নিয়েছে ব্রিটেনের অভিবাসন সংকট। তথ্য বলছে প্রায় 42,000 আশ্রয় প্রার্থী এখনও অপেক্ষায় আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের। প্রত্যাখ্যান করা হয়েছে তাদের প্রাথমিক আবেদন। এই বিশাল জট গেল 2 বছরে বেড়েছে 5 গুণ, যা উদ্বেগজনক বলছেন বিশ্লেষকরা। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। যুক্তরাজ্য সরকারের কাছে আশ্রয়ের আবেদন করে প্রায় 42,000 আশ্রয় প্রার্থীর আবেদন আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়। সামনের দিনে কি হবে এমন ভাবনায় বাড়ছে উদ্বেগ।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে বৈধ ও অবৈধভাবে প্রবেশ করে ব্রিটিশ সরকারের আশ্রয় চাওয়া মানুষগুলো জানে না কখন পাবেন মামলার রায়। বিশ্লেষকরা বলছেন প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনার কারণেই এমন সংকট। অ্যাসাইলাম সিস্টেমটা নিয়ে আমাদের সরকারের একটা স্থবির অবস্থা বিরাজ করছে, যেটা অনেকের মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করছে। এর কারণ হচ্ছে গিয়ে এটাকে সিস্টেমেটিক্যালি ডিল করা হচ্ছে না, যেটা এই পলিটিক্যাল পার্টি যে বিরোধী দলে থাকা অবস্থায় যেরকম ফানুস উড়িয়ে দিয়েছিল যে উইল ডু দিস দ্যাট এক্স ওয়াই জেড। আসলে ফান্ডিং এবং ইনভেস্টমেন্ট দুইটা মিলিয়ে ক্যালকুলেট করতে হবে। মানবাধিকার সংগঠনগুলো বলছে আবেদন দ্রুত নিষ্পত্তি করতে আদালতে অতিরিক্ত সেশন চালু করা যেতে পারে। ন্যায় বিচার ও মানবিক দৃষ্টিতে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ তাদের। ন্যায় বিচার দ্রুত হওয়া দরকার আছে। আপিল করে অনেকেই থাকার সুযোগ পাচ্ছে, অনেকের আপিল অ্যালাও হয়, অনেকের আপিল অ্যালাও হয় না। সেটা একটা ভালো, যাকে রিফিউজ করলো দ্রুত সিদ্ধান্ত দিল, দ্রুত তাকে আবার আপিলের সুযোগ দিয়ে দিল, এবং সেটা যদি আবার ব্যাকলগ না হয়, সেটা অবশ্য সিস্টেম তারা যদি করতে পারে এটা ভালো। দেশটির বিভিন্ন হোটেলে আশ্রয় নিয়ে থাকছেন প্রায় 40,000 শরণার্থী। তাদের জন্য বিপুল অর্থ খরচ হচ্ছে সরকারের। সরকারি পরিসংখ্যান মতে 2024 সালে যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থীর 42% এশিয়ান দেশের নাগরিক, যাদের মধ্যে বাংলাদেশি সংখ্যা 7,225। প্রশ্ন থেকে যাচ্ছে আশ্রয় প্রার্থীদের এমন মানবতার জীবন কবে অবসান হবে? একই সাথে ব্রিটেন কবে এই সংকট থেকে মুক্তি পাবে? শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। অস্ট্রেলিয়ার দক্ষিণ এডিলেডের সমুদ্র সৈকতে বিষাক্ত ঘন ফেনা দেখা দিয়েছে। সমুদ্রে নেমে অসুস্থ হয়ে পড়ছে স্থানীয় বাসিন্দারা। হাজারো মৃত সামুদ্রিক প্রাণী ভেসে আসছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বেশ কয়েকটি জনপ্রিয় সৈকত। অস্ট্রেলিয়া থেকে SM আমিনুল রুবেলের রিপোর্ট। ভারত মহাসাগরের কোল ঘেঁষে দক্ষিণ অস্ট্রেলিয়ার একাধিক সমুদ্র সৈকতে রহস্যজনক বিষাক্ত ফেনায় অসংখ্য সামুদ্রিক প্রাণী মারা গেছে। সাউথ অস্ট্রেলিয়া অঙ্গরাজ্যের রাজধানী অ্যাডিলেড থেকে 85 কিলোমিটার দক্ষিণে ওয়েট পিঙ্গা, পার্সন্স সহ বেশ কয়েকটি সৈকত গেল কিছুদিনে হলুদ রঙের ঘন ফেনায় ঢেকে যায়। এতে গভীর সমুদ্র থেকে ভেসে আসে অসংখ্য মরা মাছ সহ নানান প্রজাতির সামুদ্রিক প্রাণী। সার্ফিং করতে আসা পর্যটকদের জন্য এই অঞ্চল অত্যন্ত জনপ্রিয়। এখন পর্যন্ত সমুদ্রে নেমে শতাধিক ব্যক্তি অসুস্থ হয়েছেন। সমুদ্রে নেমে বিষাক্ত ঘন ফেনায় ভিজে অনেকেই ঝাপসা দৃষ্টি, চোখ চুলকানো, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসা গ্রহণ করছেন। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ নাগরিকদের নিরাপত্তায় অনির্দিষ্টকালের জন্য জনপ্রিয় সমুদ্র সৈকতগুলি বন্ধ ঘোষণা করেছে। গবেষণা ও পরীক্ষার জন্য বিষাক্ত ফেনার নমুনা অ্যাডিলেডে নিয়েছে কর্তৃপক্ষ। বিশেষজ্ঞদের মতে গরম তাপমাত্রা, স্থির জলরাশি আর চলমান সামুদ্রিক তাপপ্রবাহের কারণে গভীর সমুদ্রে এ ফেনার সৃষ্টি হতে পারে। এ ধরনের পরিবেশ বিপর্যয় এর আগে দেখেনি এ এলাকার বাসিন্দারা। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। 2024 সালে বিশ্বের তাপমাত্রা নতুন রেকর্ড গড়েছে। ক্রমবর্ধমান গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ও বৈশ্বিক উষ্ণায়নের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও বরফ গলার হার দ্রুততর হচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘের আবহাওয়া সংস্থা। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। 2024 সালের বিশ্ব তাপমাত্রার রেকর্ড আগের বছরগুলোকে ছাড়িয়ে গেছে, এমন তথ্য উঠে এসেছে বিশ্ব আবহাওয়া সংস্থার বার্ষিক জলবায়ু প্রতিবেদনে। 2024 সালে বৈশ্বিক গড় তাপমাত্রা আগের সময়ের তুলনায় 1.55 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল বলে জানায় সংস্থাটি। এই রেকর্ড তাপমাত্রা বিশ্বব্যাপী কৃষি ও জনজীবনে প্রভাব ফেলেছে। খরা, বন্যা ও দাবানলের কারণে বাস্তুচ্যুত হয়েছে প্রায় 8 লাখ মানুষ। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির পিছনে কারণ হিসেবে সৌরচক্রের পরিবর্তন এবং একটি বিশাল আগ্নেয়গিরির বিস্ফোরণকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। সমুদ্রের তাপমাত্রাও করেছে নতুন রেকর্ড, যা জলবায়ু পরিবর্তনের তীব্রতা আরও বাড়িয়েছে। আর্কটিক ও অ্যান্টার্কটিক অঞ্চলের বরফ গলার দীর্ঘমেয়াদী প্রভাব আরও ভয়াবহ হতে পারে মত বিশ্লেষকদের। এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ভবিষ্যৎ প্রজন্ম আরও বড় সংকটের মুখোমুখি হবে বলছেন বিজ্ঞানীরা। ক্রমবর্ধমান গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ও বৈশ্বিক উষ্ণায়নের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও বরফ গলার হার দ্রুততর হচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘের আবহাওয়া সংস্থা। অর্জিতা শাহজিন, সময় সংবাদ।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের জাসিন্টো কাউন্টিতে দেখা দিয়েছে ভয়াবহ দাবানল। পুড়ে গেছে প্রায় 20,000 একর বনভূমি। বিভিন্ন দফতরের যৌথ প্রচেষ্টার ফলে আগুন শহরের সীমানার বাইরে রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। এদিকে আরকানসাসে ঝড়ের কারণে দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। আগুনে পুড়ছে একরের পর একর বনভূমি। স্থানীয় সময় বুধবার দুপুরে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের জাসিন্টো কাউন্টিতে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে। টেক্সাসের এন্ড ফরেস্ট সার্ভিস জানায় 14টি নতুন দাবানল নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে তারা। এই ঘটনায় এরই মধ্যে প্রায় 20,000 একর বনভূমি পুড়ে গেছে। দ্রুত প্রতিক্রিয়া এবং বিভিন্ন দফতরের যৌথ প্রচেষ্টার ফলে আগুন শহরের সীমানার বাইরে রয়েছে বলে নিশ্চিত করে কর্তৃপক্ষ। প্যানহ্যান্ডেল অঞ্চলের বর্গার এলাকায় একটি দাবানলের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন বাসিন্দারা। আরকানসাসেও একাধিক দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী, যেখানে ঝড়ো হওয়ার কারণে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠছে বলে জানায় আবহাওয়া কর্তৃপক্ষ। আশেপাশের অঙ্গরাজ্যগুলোতে ঝড়ো হওয়ার কারণে দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে ওকলাহোমা অঙ্গরাজ্যে শুক্রবার দাবানল পুনরায় শুরু হওয়ার আশঙ্কা করা হচ্ছে। অর্চিতা সোহেজিন, সময় সংবাদ। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তিতে নতুন যুগের সূচনা করল এনভিডিয়া। বিশ্বের প্রথম ওপেন হিউম্যানয়েড রোবট ফাউন্ডেশন মডেল সামনে এনেছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানগুলোর বার্ষিক সম্মেলন জিটিসি 2025-এ এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং তাদের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ এবং অন্যান্য অগ্রগতি নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হয়ে গেল বার্ষিক সফটওয়্যার ডেভেলপার কনফারেন্স জিটিসি 2025। এবারের আসরের অন্যতম আকর্ষণ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার নতুন আইজ্যাক গ্রুট N1 চিপ। এটি বিশ্বের প্রথম ওপেন হিউম্যানয়েড রোবট ফাউন্ডেশন মডেল বলে দাবি করছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জেনসন হুয়াং। মডেলটিতে ব্যবহার করা হয়েছে নতুন এক সিমুলেশন ফ্রেমওয়ার্ক। প্রতিষ্ঠানটির দাবি রোবটের গতি বাড়াতে সহায়তা করবে নতুন এই ফ্রেমওয়ার্ক। রোবোটিক্সকে আরও উন্নত করতে এনভিডিয়া, গুগল ডিপ মাইন্ড ও ডিজনি রিসার্চ একসঙ্গে নিয়ে এসেছে একটি ওপেন সোর্স ফিজিক্স ইঞ্জিন। নিউটন নামের এই ইঞ্জিনের প্রোটোটাইপও প্রদর্শিত হয় ওই কনফারেন্সে। এরই মধ্যে জেনারেল মোটরস তাদের স্বয়ংক্রিয় গাড়ির প্রযুক্তিগত উন্নয়নে এনভিডিয়ার এআই চিপ এবং সফটওয়্যার ব্যবহারের ঘোষণা দিয়েছে। প্রযুক্তির উন্নয়নে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনার কথাও জানায় এনভিডিয়া। চলতি বছরের দ্বিতীয়ার্ধে জিপিইউ চিপ ব্ল্যাকওয়েল আলট্রা বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এই চিপের আরও উন্নত ও দ্রুতগতি সংস্করণে ভেরা রুবিন চিপ সিস্টেম বাজারে আনা হবে আগামী বছরের মাঝামাঝি সময়ে। এছাড়া এই সম্মেলনে এনভিডিয়া তাদের নতুন ডিজিএক্স ওয়ার্কস্টেশনও প্রদর্শন করেছে। ব্ল্যাকওয়েল চিপের ওপর ভিত্তি করে তৈরি এই ডিভাইসটি ডেল, লেনেভো এবং এইচপি এর মতো প্রতিষ্ঠান ব্যবহার করবে বলে জানা গেছে। প্রযুক্তিবিদরা বলছেন এতে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে আরেক টেক জায়ান্ট অ্যাপল। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে পেরুর দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহর। বন্যায় ঘরছাড়া এলাকাটির বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষা ও কৃষি ব্যবস্থা। স্থানীয় সময় সোমবার থেকে টানা বর্ষণে সামনের রামিস নদী উপচে ডুবে যায় পুনো অঞ্চলের বিস্তীর্ণ এলাকা। তীব্র স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর, তলিয়ে গেছে রাস্তাঘাট, ডুবে গেছে ফসলের ক্ষেত। পেরুর আবহাওয়া দফতর জানায় মঙ্গলবার পর্যন্ত রামিস নদীর প্রবাহ ছিল 504 কিউবিক মিটার প্রতি সেকেন্ডে, যা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। সপ্তাহের শেষ নাগাদ বৃষ্টিপাত আরও বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া বিভাগের, যা লেক টিটিকাকা অববাহিকার নদীগুলোর পানির স্তর আরও বাড়িয়ে দেবে। এই ছিল আন্তর্জাতিক সময়।